সবাইকে স্বাগত জানাই দি পালস অফ বাংলাদেশ চ্যানেলের আরেকটি পডকাস্টে। দর্শক, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক ব্যস্ততার মধ্যে অনেক দিন ধরেই শো কন্টিনিউ করা হয় না। বাট আজকে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে আমি তৌকির চৌধুরী আপনাদের সাথে আছি। সাথে আছেন আমাদের নিয়মিত আলোচক জনাব আজওয়াদ হায়দার ভাই। আম, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক। প্রবাসী ভোটাধিকার একটি যুগান্তকারী স্টেপ, প্রবাসীদের ভোটাধিকার এবং বাংলাদেশের জন্মের 54 বছরের মধ্যে। কিন্তু গতকালকে ইসি আসলে ইলেকশন কমিশন প্রবাসী ভোটাধিকারের নিবন্ধনের সময়সীমা প্রকাশ করে। আহ, আমি আলোচনায় যাওয়ার আগেই এই নিবন্ধনের যে চিত্রটা আপনাদেরকে একবার দেখাতে চাই, তারপরে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আহ, একটা মিনিট, ইফ আই মে শেয়ার। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইস্ট এশিয়া 19 নভেম্বর থেকে শুরু হয়ে 5 দিন করে সাউথ আমেরিকা, আফ্রিকা, নর্থ আমেরিকা, ওশেনিয়া, অ্যান্ড দেন ইউরোপ, সাউথ এশিয়া, মিডল ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়া এবং বাংলাদেশ দিয়ে এই ইসির 28 দিনের এই নিবন্ধন কর্মসূচি শেষ হবে। প্রথমে তারা বলেছিল যে স্টিল পুরা 28 দিনই পাওয়া যাবে প্রবাসীদের ভোটাধিকারের জন্য এবং ভোটার নিবন্ধনের জন্য। কিন্তু পরে তারা এসে শুধু 5 দিন অঞ্চল ভেদে দিয়ে দিল, আম, যেটাকে আসলেই একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা প্রবাসী ভোটাধিকারকে কেন্দ্র করে এবং প্রবাসী ভোটার ভোটার নিবন্ধনের কে কেন্দ্র করে বলে আমি মনে করি। আজওয়াদ ভাইকে আলোচনায় স্বাগত জানাই। আরেকবার ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন এখানে। আপনি যদি আপনার মন্তব্য দিয়ে শুরু করেন আর কি। ধন্যবাদ তৌকির। সালাম সবাইকে। আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। এটা একটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটা এবারের যে নির্বাচন হচ্ছে, আমরা আসলে অনেক আকাঙ্ক্ষিত নির্বাচন, বহু বছর পরের নির্বাচন, এবং প্রবাসী ভোটারদের ভোটাধিকার একটা একটা বড় নতুন একটা চেঞ্জ, এবং সবাই অধীর আগ্রহে এটার জন্য অপেক্ষা করেছিল। এখন যেটা দেখা যাচ্ছিল, এবং আগে যেসব কমিউনিকেশন গুলো ইসি থেকে আসছিল, তখন মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছিল যে ইসি হয়তো 28 দিনের মতো, 4 সপ্তাহের মতো একটা সময় বেঁধে দিবে নিবন্ধন করার জন্য। এবং অন্যান্য আর আগে সমস্যাগুলাও আসলে ছিল, যে ন্যাশনাল আইডি কার্ড লাগবে, যদিও অনেকের আসলে ন্যাশনাল আইডি কার্ড নাই, প্রবাসে এসে করা যায় না। ন্যাশনাল আইডি কার্ড প্রবাস থেকে করার যেই ইনিশিয়েটিভটাও নেওয়া হইলো, সেটাও আসলে নামমাত্র, মাত্র ৩-৪ সপ্তাহের একটা সুযোগ ছিল। সেখানেও আসলে খুবই কম মানুষ অ্যাপয়েন্টমেন্টই আসলে পাওয়া যায়নি, যেটা হচ্ছে নরমালি। সো এগুলো এখানে আসলে কোনো এমন কোনো নাম্বারই ন্যাশনাল আইডি কার্ড তৈরি করা যায় না, যেটা ডেন্ট ক্রিয়েট করতে পারবে টোটাল ভোটার রেজিস্ট্রেশনের জন্য। সো সেটা একটা মিস। যাই হোক, বাট সেটাও মেনে নেওয়া গেল। এখন হচ্ছে যে যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, আগে থেকে ছিল, তারা পোস্টাল ভোটিং এর জন্য রেজিস্ট্রেশন করবেন, যাতে তাদের কাছে মেইল ইন ভোটের ব্যালট গুলো পৌঁছে যায়, এবং তারা ভোটদান করতে পারেন। এখন আমরা আসলে একটা আ ২৮ দিনের উইন্ডোর কথা চিন্তা করতেছিলাম। হঠাৎ করে গত গতকালকেই তো বোধহয়, হ্যাঁ, গতকালকেই আ মাথায় বাজ পড়ার মতো একটা নিউজ আসলো। তারা আবারও সেই ওভাবে দেখালেন যে হ্যাঁ, ২৮ দিন আমাদের আ রেজিস্ট্রেশন হচ্ছে। কিন্তু আসলে এ দ্যা ডেভিল ইস ইন দ্যা ডিটেইল। ভেতরে গেলে দেখা যাচ্ছে যে একেক দেশের রা মানে একজন প্রবাসী ভোটারের জন্য আসলে শুধুমাত্র ৫ দিন সময় পাওয়া যাচ্ছে তাদের রেজিস্ট্রেশন করার জন্য। ঠিক আছে? এবং এখন পর্যন্ত বাংলাদেশের যেই যেসব সরকারি প্ল্যাটফর্মের অনলাইন প্ল্যাটফর্ম গুলা ব্যবহার করার যাদের অভিজ্ঞতা আছে, তারা জানেন যে এগুলা আসলে রিলায়েবিলিটির যথেষ্ট অভাব আছে। এই অ্যাপ এখনো আসলে কতটুকু টেস্টিং করা হইছে, এটা কিভাবে আদতে কাজ করবে, কি করবে না। মানুষ তাদের রেজিস্ট্রেশন প্রসেস এর মধ্যে তাদের যে ওটিপি পাওয়া লাগবে, সেটা কি তারা পাবে কি পাবে না, রেজিস্ট্রেশন হবে কিনা, কতবার হ্যাং করবে, এগুলো আমরা জানি না। কিন্তু সবকিছুর পরে দেখা গেল যে মাত্র ৫ দিন করে সময় পাচ্ছে একটা দেশের মানুষ, যেটা inadequate to say the least। হ্যাঁ? এবং এবং এটাকে আমি আসলে আ আ তুলনা করব হচ্ছে
যে আমেরিকাতে একটা কথা আছে যে যে ভোটিং সাপ্রেশন লস বা ভোটিং সাপ্রেশন রুলস বলে কিরকম যে আহ, অনেক স্টেটে এবং বেশিরভাগ জায়গাতেই ভোটিং ভোটিং হ্যাপেন্স অন আ ওয়ার্কিং ডে। সেখানে কি হয়, ওয়ার্কিং ডেজে যারা আহ, যারা অনেকেই কাজ করে, যারা ব্লু কালার চাকরি করেন, তারা আর্লি ওয়েজেসে চাকরি করেন, ওনারা ভোট দিতে যেতে পারেন না। কারণ কি, তাদেরকে আইদার তাদের রুটি রুজি চুজ করতে হবে অথবা তাদেরকে ভোটিং চুজ করতে হবে। তো সেই সেই ব্যবস্থাগুলা করে হচ্ছে একটা একটা ডেমোগ্রাফিক পার্টকে ইচ্ছাকৃতভাবে ভোটের বাইরে রাখা হয়। আবার অন্যান্য জায়গায় গেলে বিভিন্ন জায়গায় দেখা যায় যে যে ওয়ার্কিং ক্লাস পপুলেশন যেসব জায়গায় আছে হাই ডেনসিটি ভোটিং বুথ পার পার ক্যাপিটা ভোটার অনেক লো থাকে, যাতে কি লম্বা লাইন হয়, মানুষকে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। এ ধরনের জিনিসও আমরা দেখছি। এখন বাংলাদেশেও এইটারই একটা আহ, এই যে ব্যবস্থাটা করা হইলো, এটা আমাকে এই ধরনেরই একটা জিনিস আহ, বলে মনে হচ্ছে যে যে প্রবাসী ভোটাররা যাতে আসলে রেজিস্ট্রেশনই করতে না পারে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে না পারে, কারণ রেজিস্ট্রেশন কেন করতে পারবে না, বিভিন্ন কারণে করতে পারবে না। তাদের হয়তো ৫ দিনের মধ্যে সময় মিলবে না, তারা কাজে থাকতে পারে। হ্যাঁ, তারপর তারা সিস্টেম কতটুকু রিলায়েবল সেটাও আমরা জানি না, আমাদের জন্য যথেষ্ট সময়ও নাই। এবং এই ৫ দিনের মধ্যে বেঁধে দেয়া আসলে কি যুক্তিতে তারা বেঁধে দিছে না এক এক দেশে বা এক এলাকার লোকদের, সেটা আসলে আমার বোধগম্য না। অনেকে বলছেন বা এটা আমার মনে হয় না ইসি থেকে কোনো, আমি জানি না ইসি থেকে কি এটার কোনো ডিরেক্ট কোনো বিবৃতি দেয়া হইছে কিনা। বাট অনেকে আ আ বিভিন্ন এটা জায়গায় হ্যাঁ, যেটা লাইভ করে ইসি এটা জানাইছে যে প্রবাসী ভোটাধিকারের পুরোপুরি একটা লাইভ টেলিকাস্ট হয়েছে, সেটাও জানা গেছে। এবং তারা অনেকটা মানে অনেকটাই পাসপোর্ট এবং এবং এনআইডির বাধ্যবাধকতার ব্যাপারে অনেকটাই জোর দিয়েছে। তো না, কিন্তু এই ৫ দিনের উইন্ডো করার কারণটা সম্পর্কে কি কিছু বলা হইছে? অনেকে যেমন বলতেছে বা বিভিন্ন জায়গায় লেখা পড়লাম যে উনারা বলতেছে যে কি সার্ভারের এটা আ এটা অ্যাসাম্পশন, টু বি অনেস্ট আমি দেখি নাই এরকম কোনো কারণ দর্শানো হয়েছে ইসি থেকে। এরকম কোনো কারণ দর্শানোর কোনো নোটিশ আমার চোখে পড়ে নাই। আহ, আমরা আসলে এটাকে যেহেতু পড়ে নাই, হলে তো মেজর যারা বড় গণমাধ্যম আছে তারা তো হলে একটু হলেও সেটাকে হাইলাইট করতো। আমি যতটুকু দেখার সেটা করি নাই। তো এই আপনাদের সেই সূত্রটা ধরে আমি একটু আনতে চাই যে দেখেন, মাত্র ৫ দিনে ১.৫ কোটি প্রবাসী, আহ, ১.৫ কোটি তো বলা হয়, আমাদের এসামশনটা ইজ ভেরি ভেরি লো ইন এ ওয়ে, বিকজ আ লট অফ আনডকুমেন্টেড প্রবাসী আছে যারা আসলে বাংলাদেশি প্রবাসীরা একটা ফার মোর এসামশন হচ্ছে ২ কোটির উপরে বাংলাদেশি প্রবাসী থাকে। আপনি এই ২ কোটি প্রবাসীর চিন্তা করেন, যদি অ্যাটলিস্ট 50%, উইচ ইজ ১ কোটি ভোটারকে রেজিস্টার করতে চান, চিন্তা করেন কি রকমের একটা বড় উদ্যোগ আপনার ইনিশিয়েটিভ নিতে হয়। আপনি আপনি একটু চিন্তা করেন, ২০০৭ সালে মাত্র ৩.৫ ২০০৭ সালে আপনার মনে হয় ৮ কোটি ভোটার ছিল বাংলাদেশে, মনে হয় এরকম ৭ থেকে ৮ কোটি ভোটার ছিল। হুম, একটা হুম, সরকার ওই ৭ থেকে ৮ কোটি ভোটারের ভোটার রেজিস্ট্রেশন করতে কতটা, ভোটার রেজিস্ট্রেশন যেটা আইডি কার্ড করতে মনে হয় একটা বছর ব্যাপী ক্যাম্পেইন চালাইছে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি ১.৫ কোটি থেকে ২ কোটি ভোটারকে মাত্র সময় দিচ্ছেন, মানে লিটারালি গনে ২৮ দিন দিচ্ছেন। তাও আপনার চালাকিটা দেখেন। কয়েকটা দেশ যেমন আপনাকে যদি বলি, যেমন মিডল ইস্টের দেশে আমাদের অনেকে বলে যে মোর ওভার ৮০ থেকে ১ কোটি মানে প্রবাসী মিডল ইস্টের বিভিন্ন দেশে ওনারা আছেন। ওনারা কাজ করবেন, রোদে পড়ে ওনারা ওনারা ওনাদের সারা জীবন মাটি করতেছেন এই দেশে বসে বাংলাদেশের, শুধু ওনাদের পরিবারকে চালানোর জন্য। ওরা কাজ করবেন কখন, আর কখন যে ভোটার রেজিস্ট্রেশন করবেন? ওনাদের সকাল ৬টা থেকে কাজ শুরু হয়, একেবারে রাত ৬টা পর্যন্ত, সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২-১৪ ঘন্টা কাজ করে ওরা। কিভাবে করবে? ওদের ওদের তো ৬ দিন ৭ দিন কাজ করতে হয় সপ্তাহে। কেমনে করবে তারা? আপনারা যখন ওই ওই এলাকার ওই মিডল ইস্টের মানুষজন যখন কাজে যায়, তখন কিন্তু সবাই একসাথে কাজে যায় এবং সবাই একসাথে বাসায়ও যায়। তো সবাই যদি তখন শুরু করে ট্রাই করা আরম্ভ করে, আপনার লিটারেলি সার্ভার ক্রাশ করবে, সার্ভার ডাউন হয়ে যাবে। আমরা দেখছি না ৩০ তারিখ ৩১ তারিখে নিউ ইয়র্ক থেকে আমেরিকা থেকে লোকজন এনআইডির জন্য অ্যাপ্লাই করতে চাইতেছিল, সার্ভার লিটারেলি ক্রাশ করে বসে আছে। আমেরিকাতে কয়জন লোক থাকে?
আমেরিকাতে এনআইডির জন্য একটা সার্ভার তারা খুলছে। আমেরিকাতে যদি এই আমেরিকার লোডে একটা সার্ভার ক্রাশ করে ফেলে, তাহলে যখন এই 5 দিন সময় হবে পুরো 1.5 কোটি 2 কোটি প্রবাসী যখন ইয়া করবে, আপনি চিন্তা করেন কিছু হবে? লিটারালি হবে। না ওইটাই। সো ওইটাই বলতেছিলাম যে এই যে তোমার ভোটার সাপ্রেশনের যে বিভিন্ন জিনিসপত্রগুলা করে, হ্যাঁ? সেটারই একটা ফর্ম এটা মনে হইতেছে। আর আর আপনি যেটা বললেন যে কি যে প্রবাসীরা বিভিন্ন জায়গায় আছে তারা অনেক কাজ করতেছে। ৫ দিনের মধ্যে একটা বিভিন্ন জায়গায় সেটা উইকডেজ এর মধ্যে পড়বে। ঠিক আছে? তো সেখানে কি তাদের সময় কি তাদের হবে কিনা? হ্যাঁ? কাজ না করলে কি করবে? কতবার চেষ্টা করে তারা করবে? হ্যাঁ? তাদের জন্য কি সাপোর্ট সিস্টেম সেখানে থাকবে? তার থেকে ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা কি এটাকে একটা ছোট ভলিউম মনে করতেছি? ১২ কোটি ভোটারের মধ্যে আমরা যদি ১.৫ কোটি ধরে নেই, দ্যাট ইস ১২% ১২.৫% ভোটার। দ্যাটস আ লার্জ দ্যাটস আ লার্জ আ ভোটার বেস, তাই না? সো সো আমার তো আ এটাই তো আমার একটা ইকোনমির ওয়ান অফ দা কি বলা যাইতে পারে? এটা তো আমার হচ্ছে ইকোনমির একটা আ একটা একটা চা এ একটা একটা ইঞ্জিন যে আমার যে প্রবাসীরা বিদেশে কাজ করতেছে তারা দেশে রেমিটেন্স পাঠাইতেছে। তো এখন তারা কি কন্ট্রিবিউশন উইথআউট রিপ্রেজেন্টেশন যেটা হচ্ছে কি বলবো আমরা যেটা কিন্তু আসলে ডেমোক্রেসি শুরু করছে। হ্যাঁ? সো সেটা তো মেনে নেয়া যায় না। সো এখন আমরা এটা কি করব? আর এখানের মধ্যে যেই চ্যালেঞ্জ গুলার কথা আপনি বললেন, হ্যাঁ? যে চ্যালেঞ্জ গুলা তো আসলে আ it is shameful if these are still challenges for us as a state in 2025 যেখানে আপনি আহ ১.৫ কোটি মানুষকে আপনি ২৮ দিনের মধ্যে ট্রাফিকে ঠিক করতে পারবেন এটা আপনার কি কি আপনার আহ টেকনিক্যাল টেকনিক্যাল ডিফিকাল্টি আপনার আপনার কি ইনাফ সার্ভার নাই ইনাফ কম্পিউটেশন পাওয়ার নাই আপনার সো আপনি ইউজ না অ্যাজ এ মানে আমি সার্ভিস আসলে সিস্টেমস আমি আসলে হ্যাঁ আমি আপনাকে একটু একটু মানে একটু স্পেসিফিকে নিয়ে আসি। এখানে সার্ভার নাই, 400 কোটি টাকা খরচ করতেছে ওনারা। ওনারা বলতেছে যে 700 টাকা করে 50 লাখ ভোটাধিকার মানে ভোটারকে ওনারা মেইল ইন ব্যালট পাঠাবে। এই 50 লাখ ভোটার তো রেজিস্টার করতে হবে আগে। হ্যাঁ, এই না আমি পঞ্চাশ সেটাই লাখ বলতেছি। উনারা তো এই বয়ানগুলো তো সামনে আনবেন যে নিশ্চয়ই কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিজ এটসেট্রা বিভিন্ন জিনিস আছে। পৃথিবীতে কত জায়গায় প্রতিদিন একই সাথে হাজার মানুষ কোটি মানুষ এটিএম ট্রান্সেকশন করতেছে, ব্যাংকিং ট্রান্সেকশন করতেছে। সেগুলো কিন্তু চলতেছে। হ্যাঁ? আজকের দিনে কিন্তু আপনার আপনি বছরে ১ বার ৫ বছরে ১ বার ভোটার রেজিস্ট্রেশন করবেন। সেইজন্য আপনাকে সকল সেটআপ সিস্টেম কিনে আপনাকে ফুল ক্যাপাসিটি তৈরি করে রাখতে হবে সেটার প্রয়োজনও আজকে নাই। হ্যাঁ? দ্যা দ্যা ওয়ার্ল্ড ইস অন অ্যাজ এ সার্ভিস আ অ্যাজ এ সার্ভিস মোড। হ্যাঁ? সো আপনি অন ডিমান্ড AWS, Azure এইসব সিস্টেম ব্যবহার করতে পারেন। আমি 100% সিউর বাংলাদেশেও এইসব সলিউশন প্রোভাইডার যথেষ্ট পরিমাণ আছে যারা টেকনিক্যাল সাপোর্ট সহ full on security, zero trust security certified, which I am 100% sure of much higher quality than what Bangladesh Election Commission has, is possible to do. আমি জানি না যে তারা কিসের কারণে এই জায়গায় পৌঁছালে এবং যেটার অন্তিম সেটার ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে যে ভোটার রেজিস্ট্রেশন হবে না। হ্যাঁ? আপনি ১.৫ কোটি বলতেছেন, আপনি কত ভোটার রেজিস্ট্রেশন হয় সেটা আসলে টাইম বলে দিবে। কিন্তু ভোটার রেজিস্ট্রেশন হবে না। কিন্তু আমার একজন ভোটারও যদি রেজিস্টার করতে না পারে শুধুমাত্র এই কনস্ট্রেইনট ক্রিয়েট করার কারণে সো সেটার দায়টা কার হবে? তাই না? সো এটা তো আ এটা খুবই জঘন্য একটা কাজ হইছে। হ্যাঁ? যেটা করা হইছে এবং সেটা কমপ্লিটলি আউট অফ দ্য ব্লু হঠাৎ করে এসে উনারা ৫ দিনের একটা সময়সীমা সময়সীমা দিলেন নির্লজ্জের মতো। সো এইটা অবশ্যই ঠিক করা দরকার। আর এটা যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু এই কিন্তু নির্বাচন কমিশন এবং এই নির্বাচনের আ উপর কিন্তু কোয়েশ্চেন কিন্তু থাকবেই যে এখানে কি ভোটার সাপ্রেশন
ভোটিং সাপ্রেশন করার চেষ্টা করা হইতেছে কিনা এবং কোনো প্ল্যান্ড ভাবে করা হইতেছে কিনা। ঠিক আছে? সো এগুলা আশা করি যে এটা নিয়ে অনেকে আলাপ আলোচনা করতেছেন, কিন্তু এখন পর্যন্ত এমন কিছু শুনি নাই যে এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বা তারা আমলে নিয়েছেন, কোনো চেঞ্জ করার চেষ্টা করছে, এরকম শোনা যাচ্ছে না। এখন দেখা যাক কি হয়। কিন্তু এই নির্বাচন কমিশন আসলে আমাদেরকে কিন্তু টাইম এন্ড এগেইন they are disappointing us. হ্যাঁ, time and again they are disappointing us. This conversation has been going on for months and you are providing 5 days for people to register for voting. ঠিক আছে? আমি অন্য জিনিসপত্র বাগুলা বাদও দিলাম যে আপনি এনআইডি ছাড়া আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না এটসেট্রা, এটসেট্রা, এটসেট্রা ৫০ টা বাধা সেগুলো বাদ দিলাম। যার সকল কিছু আছে তিনি ভোটার রেজিস্ট্রেশন কেন করতে পারবেন না? তাই না? তো এ আরকি। এটা তো খুবই তো আ আমি আসলে আপনাকে শেষ একটা কোয়েশ্চেন করি। আসলে বেশি লম্বা করে লাভ নেই। এখানে নির্বাচন কমিশনের আ সৎ উদ্দেশ্যের অভাব বলে মনে করেন কিনা? এবং আরেকটা জিনিস অনেকেই বলছেন যে যেহেতু ইলেকশন চিফ ইলেকশন কমিশনার উনি একরকম বলতে গেলেই যে আমাদের আ সরকার গঠন করার মতো দল এর প্রতি একটু আম যেটাকে বলে যে পন্থী আ এরকম একটা কানাঘুষা শোনা যাচ্ছে এবং অনেক দিন থেকেই শোনা গেছে যে বিএনপি পন্থী আমলা হিসেবে উনি পরিচিত। আ চিফ ইলেকশন কমিশনার এবং সেই ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কিন্তু অনেকবার এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে কথা বলেছে এবং এইটাকে কি আপনি একটা কন্টিনিউয়াস সিগন্যাল বলে মনে করেন কিনা যে একটা মহলের দ্বারা ইলেকশন কমিশন অনেকভাবেই প্রভাবিত হচ্ছে? আপনি যদি শাপলা ফুল কিংবা শাপলা কলি এনসিপিকে বরাদ্দ থেকে শুরু করে বিভিন্ন যদি আপনি আসন আহ, যে সমন্বয় করা যদি আপনি দেখেন ওই ক্ষেত্রে এবং প্রতীক থেকে শুরু করে যে আপনি বাংলাদেশ আরেকটা পার্টি যে জাতীয় লীগকে নিবন্ধন দেওয়া তারপরে এরকম সবকিছুতেই যে একটা ধোঁয়াশা সৃষ্টি করা এই নির্বাচন কমিশন কি আসলেই সত্যিকার অর্থে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে চায় কিনা নাকি তারা ওই আগের কমিশন আউয়াল কমিশন এবং হুদা কমিশনের মধ্যে একটা মানে ওরকম রাষ্ট্রীয়ভাবে না হলেও মানে একটা দলের পারপাস সার্ভ করার কাজের দিকে কিংবা দিকে এগিয়ে যাচ্ছে কিনা আপনাকে আপনাকে সার্বিকভাবে কি দেখলে কি মনে হয় সবকিছু নিয়ে এটাই শেষ কোয়েশ্চেন। আরেকটা জিনিস আসলে একটু টাচ করে রাখতে চাই আপনাকেও যদি আপনি টাচ করেন যে ইলেকশন কমিশন প্রবাসীদের সাথে যে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে তাদের কাছে কি কোনো ডেটা আছে কিংবা এখানেও কি কোনো ধরনের ম্যানিপুলেশন কাজ করছে এরকম কি কিছু মনে করেন? মানে আমি কনস্পিরেসির কথা বলছি না আপনার কাছে জাস্ট খালি সিচুয়েশন অবজার্ভ করে কি মনে হয়? না আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, এখন আমি আসলে ওইভাবে ডিরেক্টলি কমেন্ট করব না যে আ আ এটা তারা কোন পন্থী কিনা, অমুক কিনা। কিন্তু আমি আসলে তাদের যে এক্টিভিটি গুলা, কাজ কারবার গুলা সেগুলোকে অবজেক্টিভলি দেখতে হবে। ঠিক আছে? এখন ১ম কথাটা হচ্ছে ইলেকশন কমিশন এর ডিসকাশন এ আসার আগেই যেই ইলেকশন কমিশন বানানোর আইন, সিস্টেম, প্রসেস, সার্চ কমিটি এবং এই প্রসেস এর মাধ্যমে আমরা জানি যে আমরা আগের ইলেকশন কমিশন গুলা পাইছি। হাবিবুল আওয়াল এবং আপনার যে হুদা কমিশন, হুদা, নুরুল হুদা। নুরুল হুদা কমিশন। সো সেই একই প্রসেসের মধ্য দিয়ে আমরা ওই এই কমিশনটা পাইছি। হ্যাঁ? তো এখন সার্চ কমিটি কারা যাবেন ওটা একটা ডিফারেন্ট গ্রুপ অফ পিপল ঠিক করছে বলেই কি সেটা ঠিক হয়ে গেছে? হয় নাই। তো এখন এখানে আসলে কি সঠিক লোক আছে কিনা এর থেকে মোর ইম্পোর্টেন্ট হচ্ছে সঠিক লোক আছে কিনা এই ব্যাপারে স্টেক হোল্ডাররা এগ্রি করছে কিনা। তো সমস্যা হচ্ছে স্টেক হোল্ডার আসলে এগ্রি করে নাই যে এটা আসলে সঠিক লোক বা সঠিক নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে। নাম্বার 1। নাম্বার 2 আপনি অলরেডি বলে দিছেন যে এইসব এই জাতীয় লীগ বা আরেকটা কি ছিল? ওই যে আপনার আ বাংলাদেশ মাইনরিটি পার্টি বাংলাদেশ। তারপর হ্যাঁ, এরকম, হ্যাঁ। এরকম ভুইফোর সংগঠন যাদের আসলে আ কোনো অস্তিত্ব অস্তিত্ব বলেও কিছু নাই। হ্যাঁ? এই ধরনের এদের আসলে কি যেন মনে হচ্ছে যে একটা কি আলাদিনের চেরাগের মতো একটা তাদের
নিবন্ধন হয়ে গেল, যেখানে অন্যান্য যারা জাতীয়ভাবে উপস্থিত দলগুলোর নিবন্ধনের পথে আমরা দেখলাম যে বিভিন্ন রকম বাধা বাধা সৃষ্টি হচ্ছে। সো এটা তো ভয়াবহ রকমের সন্দেহের উদ্রেক করে। তাই না? এটা নিয়ে আসলে মানুষ অত চিল্লাপাল্লা হয়তো করতেছে না রাজনৈতিকভাবে, কিন্তু এগুলো তো ভয়াবহ ব্যাপার। যে এইসব ভুইফোঁট সংগঠন হঠাৎ করে কিভাবে তারা নিবন্ধন পেয়ে গেল। হ্যাঁ? তার সাথে এই যে আপনার যেই আ আপনি ইন্ডিকেটর গুলো আর কি। এই যে ইন্ডিকেটর গুলো প্লাস প্রবাসী ভোটিং নিয়ে এতদিনের আলোচনা, সেখানে এসে হঠাৎ করে এ ধরনের একটা আ জিনিস আ সামনে আনা। যেহেতু প্রবাসী ভোটারটা আসলে এতই আসলে একটা গণদাবিতে পরিণত হইছে। সো আমি তো দেখি যে বাংলাদেশে যেহেতু এটা একটা গণদাবিতে পরিণত হইছে, যদিও বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টির মধ্যে যেমন ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা যদি বলি, তাদেরও কিছু লোক পাবলিকলি বলছে যে প্রবাসীদের ভোট দেওয়ার দরকার কি? প্রবাসীরা বিদেশে থাকে, টাকা পাঠায়, এখানে ভোট দেওয়ার তাদের প্রয়োজন কি? কিন্তু তবুও তারা বুঝতে পারছে যে এটা রাজনৈতিকভাবে আসলে তাদের জন্য একটা নো গো জোন হয়ে যাবে। প্রবাসীদের ভোটাধিকার এবং তাদের অংশীদারিত্বের পিছনে দাঁড়ানোর জন্য প্রবাসীরা আসলে কি করছে সেই লম্বা ফিরিস্তিতে আমি আসলে যাব না। আমার কাছে সেটাকে গ্রান্টেড হিসেবে ধরে নিয়ে বলতেছি। তো তারা বুঝে গেছেন যে এটা পলিটিক্যালি একটা নো গো জোন, যে পাবলিকলি করা, কারণ এটা আসলে আশরাফি পাপিয়া যখন এটা পাবলিকলি বলছে সেটা দ্যাট দ্যাট ফেসড আ হিউজ অ্যামাউন্ট অফ ব্যাকল্যাশ। মানে প্রবাসী আর দেশী সবার থেকে অ্যালাইক, হ্যাঁ? সো তো এখন এটা যদি কেউ প্রশ্ন করে যে তাদের যেই ইচ্ছা যে প্রবাসীদের ভোটগুলা বাক্সে না ঢুকুক, ঠিক আছে? সেই ইচ্ছাকেই মনে করেন একটু আ ঘুরায় খাওয়ার জন্যই কি এরকম আ ভোটিং রেজিস্ট্রেশন এর ফ্রিকশন তৈরি করা হইছে কিনা? কেউ যদি এই প্রশ্নটা করে, এটা তো আমি circumstantial আমি এখানে evidences একটা are আমি there. একটা সম্পূরক প্রশ্ন করে রাখতে চাই। ধরেন এইবার 10% এর কম কিংবা 20% এর কম রেজিস্ট্রেশন হলো এবং ওই 20% থেকে মাত্র 10% ভোটাধিকার প্রয়োগ করলো। নেক্সট টাইম বলবে প্রবাসীদের ভোটের কোনো ইচ্ছা নাই, প্রবাসীরা ভোট দিতে ইচ্ছুক না বলে ভোট লাগবে না বলে বন্ধ করে দিল এই প্রবাসী ভোট। এইটাও কি একটা একটা এক ধরনের প্লয় হইতে পারে? আরেকটা হইতে পারে যে 400 কোটি টাকা আগে বলছিলাম আপনাকে, 400 কোটি টাকা পোস্টাল ব্যালট এবং পোস্টাল ভোটের জন্য রাখা হয়েছে। এই 400 কোটি টাকার অ্যাকাউন্টেবিলিটি কোথায়? এই 50 লাখ ভোটার মানে ভোটারকে যে নিবন্ধন করা হবে সেইটার অ্যাকাউন্টেবিলিটি কোথায়? সেটার অ্যাকাউন্টেবিলিটি 50 লাখ এই 5 দিনে হবে সেটা যে হতে পারবে না সেটা তো জলজান্ত প্রমাণ আমরা নিজেই দেখলাম। এই এনআইডির করার জন্য আপনি যদি দেখেন আমেরিকা থেকে 30 দিনে মাত্র ষোলোশো অ্যাপ্লিকেশন হয়েছে এবং 1300 অ্যাপ্রুভ হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্য টাইপ অফ লোড উই আর টকিং অ্যাবাউট হিয়ার? 50 লাখ প্রবাসীকে ভোট দেওয়াতে চায় কিন্তু 50,000ও নিবন্ধন করার মতো উপযুক্ত টাইম দিচ্ছে না। আচ্ছা, সরি। ওটা আমি আসলে জানি না যে আসলে কি এনআইডি রেজিস্ট্রেশন আর পোস্টাল পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন কি আসলে অ্যাপল টু অ্যাপল কম্পারিজন হবে কিনা, কারণ আসলে ওখানে তো আসলে দের ইজ এ ম্যাটার অফ ওই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে আপনাকে কনসুলেটে, ইউ নিড টু অ্যাকচুয়ালি প্রোভাইড ইউর বায়োমেট্রিক্স এক্সেট্রা। সেই জিনিসটা মনে হয় প্রয়োজন হবে না পোস্টাল ব্যালটে আর কি, হ্যাঁ? তো এখন কিন্তু সেটা হওয়ার পরও ৫ দিন ইজ অ্যাবসোলিউটলি ইনঅ্যাডিকুয়েট। কেন ইনঅ্যাডিকুয়েট? আপনার তো আসলে আপনি কি YouTube এ, Facebook এ, বাংলাদেশের পত্রিকাতে, বিটিভিতে, বিভিন্ন চ্যানেলে প্রতিদিন এড দেখতেছেন? যে আপনারা কোন ইসি কি এরকম কোন ব্যবস্থা নিচ্ছে? যে না, প্রবাসীরা যাতে ভোটের জন্য এরকম না, কোন ব্যবস্থাই তারা নেয় কোনো নাই। ব্যবস্থাই নাই। সো না, তাদের আসলে ১ম এ দরকার করা ছিল এখানের জন্য একটা অর্কেস্ট্রেশন করা। ঠিক আছে? উনারা মাস যে এই অ্যাওয়ারনেস করা। অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এটার অর্কেস্ট্রেশন করা যায়। আমরা এটা করব, ওই অমুক তারিখে করব। উনারা ১৮ তারিখে তারিখ দিলেন। বলতেছেন যে ২৩ তারিখে আপনারা শুরু, আমি জানি না ২৩ না ১৯ তারিখে শুরু করবে নাকি? কয় তারিখ? 28 তারিখে অ্যাপ উদ্বোধন হবে এবং 19 তারিখ থেকে তারা
রেজিস্ট্রেশন কর্মকাণ্ড শুরু করবেন। আজকে 19 তারিখ হয়ে গেল, 18 তারিখে এসে বললেন যে এইটা হ্যাঁ, 18 অনলি তারিখে এসে ওনারা বললেন যে 5 দিন আপনাদেরকে সময় অঞ্চল দিব। ভেদে, হ্যাঁ অঞ্চল ঠিক আছে? ভেদে। এবং এখানে আমার যারা মনে করেন যে আমার প্রবাসী ভাই যারা আপনার আ ধরেন মিডল ইস্টে কাজ করতেছে, তার কাছে এখনো নিউজই পৌঁছায় যায় নাই যে আসলে আ কখন তার ভোটিং তার তো এই তার কাছে যে নিউজটা পৌঁছাবে, কালকে থেকে শুরু করে তার আর ৫ দিন সময় আছে। তো তার কাছে যে নিউজটা পৌঁছাবে আমরা কেমনে জানবো? এটা মানি যদি আপনার কি বলবো যে মানুষের ওই যে কি বলে ওয়ার্ড অফ মাউথ দিয়ে পৌঁছাইতেও তো একটা সময় লাগবে, তাই না? সো লিটারালি। এটা একটা অসম্ভব আ খারাপ কাজ হইছে। আ এটা অবশ্যই আ অবশ্যই তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে এটার জন্য। এবং এটা অ্যাকাউন্টেবল করার জন্য আসলে আমরা এখনো আমাদেরকে বলা দরকার। আর আমরা অবশ্যই আমি মনে করি যে এই সমস্যা ক্রিয়েট করার কারণে রেজিস্ট্রেশনের সংখ্যা খারাপ হবে এবং রেজিস্ট্রেশনের সংখ্যা খারাপ হওয়ার একমাত্র কারণ ইসির এটার অর্কেস্ট্রেশন না করা এবং ভোটিং রেজিস্ট্রেশনের জন্য সিরিয়াস রকমের ফ্রিকশন ক্রিয়েট করা। তাছাড়া আর কোন কিছু না। ধন্যবাদ আজাদ ভাই। ধন্যবাদ দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন। আম শেষ করার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রবাসে যারা আপনারা আমাদের এই শো দেখছেন, আপনারা যারা এই মেসেজটা পাচ্ছেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন আ প্রবাসীদেরকে ভোটার মনে করে না। প্রবাসীদেরকে অ্যাডেকুয়েট টাইম দেয় না যাতে সে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, প্রকাশ করতে পারে, সে বাংলাদেশের রাজনীতিতে নিজের মতামত প্রকাশ করতে পারে। আম আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, আপনারাও আমাদের সাথে আওয়াজ তুলুন, কথা বলুন। এই ইসির এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। আপনারা আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এবং এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করুন। প্রবাসীদের ভোটাধিকার থেকে শুরু করে অন্যান্য বাংলাদেশী নাগরিক অধিকার যেন এই সরকার থেকে শুরু করে বাংলাদেশের সরকার দিতে বাধ্য হয়, সেই আন্দোলন গড়ে তুলুন। আশা করি আপনাদের সাথে আরো একদিন দেখা হবে অন্য একটা এপিসোড নিয়ে, অন্য একটা আলোচনা সাবজেক্ট নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবেন এবং পালস অফ বাংলাদেশের পাশেই থাকবেন। ধন্যবাদ আজাদ ভাইকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ।